অভিনেতা দেবদূত ব্যারাকপুরে নির্বাচনী যুদ্ধের নেতা, লড়াই কতটা কঠিন? একেবারেই কঠিন নয়, কারণ আমাদের তো দল লড়াই করে, ব্যক্তি লড়াই করে না। তো দল কীরকম প্রস্তুত আপনারা তো এখানে এসেই বুঝতে পারছেন। এক্ষুনি আমাদের মিছিল শুরু হবে, তার আগে আমাদের প্রেসের বন্ধুদের সঙ্গে আমি একটু আলাপ করার সময় পেয়েছি। তো সেই জন্যে লড়াই একেবারেই কঠিন নয়, কারণ আমাদের কমরেডরা সারা বছর রাস্তায় থাকেন, মানুষের প্রয়োজনে সবসময় ছুটে যান। করোনার সময় আপনারা দেখেছেন সারা পৃথিবীতে যখন হেলথ সিস্টেম ভেঙে পড়েছে, সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের দায়িত্বগুলো মিট করছেন না, সেই সময় রেড ভলেন্টিয়ার্সরা রুগীকে হাসপাতাল অবধি পৌঁছে দেওয়াই হোক কিংবা রক্তের যোগান দেওয়া হোক, অক্সিজেনের যোগান দেওয়াই হোক, কীভাবে ঝাঁপিয়ে পড়েছে। তো তবে মিলেমিশে একটা বিপদ আমরা পেরিয়ে আসতে পেরেছি। সেকেন্ড ফেজে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কাটিয়েছি করোনার সময়, যে আমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে। এবং আমরা মনে করি যে আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের, বিশেষ করে আমি যেহেতু প্রকৃতি নিয়েও কাজ করি, প্রকৃতির উপরে যেভাবে অত্যাচার নেমে আসছে, আপনারা দেখবেন যে উত্তরাখণ্ডে প্রকৃতি কীভাবে বদলা নিয়েছে। আপনারা দেখবেন যে গত বছরই পুজোর সময় ঠাকুরের বিসর্জন ছিল, তখন মাল নদীতে কত বড় বিপদ ঘটে গেছে হড়কা বানে। তো আমরা যদি একটু সতর্ক না হই, আমরা যদি সামাজিকভাবে একটু সচেতন না হই, তাহলে কিন্তু এই বিপদ আসবে। এবং আমার মনে হয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই এলাকার সার্বিক উন্নয়ন, পুরো শিল্প এলাকা এবং এই এলাকার মানুষদের দুঃখ কষ্টের কথা বহুদিন যাবৎ সংসদে যাচ্ছে না। সংসদে যারা ক্ষমতায় আছেন এখানে বা কেন্দ্রে, যারা ব্যারাকপুরের দায়িত্বপ্রাপ্ত, তাদের অ্যাটেন্ডেন্স শিট যদি দেখেন তাহলে সেটা বুঝবেন। তো আমাদের এখানকার অনেক দাবি দেওয়া আছে, সেগুলোর প্রয়োজনে আমার মনে হয় এই এলাকার মানুষ যদি আমাদের সুযোগ দেন। জুটমিল অধ্যুষিত ব্যারাকপুর শ্রমিক অঞ্চল, যেখানে মানুষের প্রচুর দাবি দেওয়া আছে, সে অর্থে আপনি ট্রেড ইউনিয়নের সাথে কোনোদিনই যুক্ত না, আপনি একটা অন্য ফিল্ডের লোক। আপনি শ্রমিকের অভাব, অভিযোগ এগুলোকে কিভাবে দেখবেন? আমি বোধহয় জুট মিলের কাজ আমি করিনি, কিন্তু আপনি জানেন কি না জানি না, সেটা হলো আমি 98 সাল থেকে আমাদের যখন ট্রেড ইউনিয়ন ফর্ম হয়, ওখানে আমাদের শিল্পী কলাকুশলীদের নিয়ে যে ইউনিয়ন, তার আমি টানা 20-22 বছর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। কখনো জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে। মাথার ওপর খুব সিনিয়ররা ছিলেন, তারা বিশ্ববিখ্যাত মানুষ, আমি নাম করতে চাই না, কিন্তু আমাদের শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় মাথার উপরে ছিলেন। এবং আমি খুব অবাক হয়েছি শুরুতে যে ইউনিয়ন করতে গেলে শ্রমিক এবং যারা ইনভেস্টার তাদের মধ্যে যে বিরোধ তৈরি হয়, সেগুলো কী করে বুদ্ধি করে কাটিয়ে উঠতে হয়, কী করে আবার তাতে করে নতুন করে প্রাণের সঞ্চার করা যায়। এই অভিজ্ঞতা আমাদের টালিগঞ্জের প্রায় 1450 কোটি টাকার ইন্ডাস্ট্রি এবং ক্যামেরার সামনে পিছনে মিলে 50,000-এরও ওপর লোক কাজ করেন, তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং এখন একটা আমাদের সর্বভারতীয় ইউনিয়ন আছে, যেটা আমি আমাদের মিডিয়ার যারা কাজ করেন তাদের দাবি দেওয়া, বিশেষ করে মিডিয়াতে যে মানে না জানিয়ে যেভাবে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, তারপরে নির্দিষ্ট কোনো তাদের স্যালারি সিস্টেমের স্ট্রাকচার আনা হচ্ছে না, এসব নিয়ে লড়াই চলছে। এবং আমার ইউনিয়নের অভিজ্ঞতাও 2 দশকের উপরে, আমি মনে হয় আমার সেই অভিজ্ঞতা এবং এখানকার যারা আমাদের কমরেডরা আছেন তাদের অভিজ্ঞতা, আমরা মিলেমিশে নিশ্চয়ই একটা পজিটিভ দিকে এগোতে পারবো। ব্যারাকপুরের তৃণমূলের শেষমন্ত্রী পার্থ ভৌমিক, আর একদিকে অর্জুন সিং, 2019-এর সাংসদ লড়াকু, দুজনের মুখেই আপনাকে পড়তে হচ্ছে, দুজনের মুখেই আপনাকে লড়াই করতে হবে। না, আমি তো ঘরে বাইরে নিখিলেশের চরিত্রে অভিনয় করতাম। নিখিলেশ লড়াই চায় না, যখন বিরোধ বাঁধে সে দুপক্ষের মাঝখানে গিয়ে দাঁড়ায়, তার রক্তক্ষরণ হয়। আমাদের ভাবতে হবে এখানে শুধু পার্থবাবু এবং অর্জুন সিংই প্রার্থী নয়, আমাকে সহ আরও কয়েকজন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের শপথ দিতে হবে যে এই ইলেকশনকে কেন্দ্র করে যেন কোনো রক্তক্ষয় না হয়, এবং এই ব্যাপারে আমাদের সবাইকে একসাথে সচেষ্ট হতে হবে। কিন্তু নিখিলেশ তো রক্ত থামাতে গিয়ে কোনো পক্ষের তো সুবিধা করে দিয়েছিল।
না, সুবিধা করেনি, কোনো সুবিধা সে অর্থে সুবিধা মানে হচ্ছে মানুষ, সে অর্থে হচ্ছে কোনো পক্ষকে তো মানুষের মিশে নেয়। পক্ষে, মানুষের পক্ষে। শুনুন, মানুষের পক্ষে কাজ করতে হবে। দেশ একটা স্বাধীনতা আন্দোলন পেরিয়ে এসেছে। দেশে নানা সময় নানা জায়গায় ক্ষমতায় আসলেও এখানে ৭৭ থেকে টানা আমরা ৩৪ বছর ক্ষমতায় ছিলাম। সেই সময় এখানে কিছু উন্নতি হয়েছে গ্রামীণ পরিষেবার ক্ষেত্রে, বর্গা আইনের ক্ষেত্রে, স্কুল কলেজ স্থাপনের ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে কিছু কাজ করা গেছে। কিন্তু মানুষের যে চ্যালেঞ্জ, মানুষের যে মুক্তি, সেগুলো বছর বছর তাদের চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়, কাজ শেষ হয়ে যায় না। আমরা যারা সমাজকর্মী, সমাজে নেমে কাজ করি, আমাদের এই চ্যালেঞ্জ, এই এলাকার যে চ্যালেঞ্জ, সেগুলো আমাদের ফেস করতে হবে এবং সেটা সংসদে গিয়ে তার গলা সোচ্চারভাবে তুলতে হবে এবং দাবিগুলো আদায় করে নিয়ে আসতে হবে। সেটা না করলে হয় না। ব্যারাকপুরে তৃণমূল ১২ বছর শাসন ক্ষমতায় থাকার পরও অভিযোগ করে যে বাম আমলে এই শিল্পাঞ্চলে হচ্ছে একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে। এইটাকে মোকাবিলা করবেন কি? আমি একটা উত্তর দিচ্ছি, তাহলে বুঝে যাবেন। সেটা হলো ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সরকার যখন ছিল, চলে গেল ইলেকশনের মাধ্যমে, নতুন সরকার এলো। এই ২০১১-তে শিল্পের ক্ষেত্রে, ভারী শিল্পের ক্ষেত্রে বিনিয়োগে আমরা দেশের মধ্যে ৩ নম্বর স্থানে ছিলাম। প্রথমে ছিল গুজরাট, দ্বিতীয় ছিল মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে আমাদের পশ্চিমবাংলা। আজকে কোথায়? নিজের দেশ, এটা আমার নিজের রাজ্য, এটা ছোট হচ্ছে, পিছিয়ে পড়ছে, এটা আমার বলতে লজ্জা করে। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? এক অঙ্কে নেই, কিন্তু ২ অঙ্কে পৌঁছে গেছি। কষ্ট হয় ভেতরে সেগুলো বলতে, সেই কথা বলতে চাই না, কিন্তু আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে যে আমাদের যে ঋত গৌরব, আমাদের এখানে পশ্চিমবাংলায় যে নতুন করে শিল্প সম্ভাবনার যে অবকাশ তৈরি হয়েছিল, বিশেষ করে স্বল্প শিক্ষিত, শিক্ষিত যুবকদের যে কাজের জায়গা তৈরি হচ্ছিল, সেটা নষ্ট হয়েছে। সেটাকে আবার যাতে তৈরি করা যায়, তার চেষ্টায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই একটা জিনিস আছে যে ভোটের সময় লড়াই আছে, কিন্তু ভোটের পর তো সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। তখনও যদি আমরা বিভেদ মনে রেখে সারাক্ষণ দলবাজি করি, তাহলে রাজ্যের উন্নতি কোনোদিনই হবে না। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে লড়াইটা কতটা কঠিন বলে মনে করছে? আমার কাছে একেবারেই কঠিন নয়, তার কারণ আমার সাথে হাজার হাজার কমরেডরা আছেন যারা এই রাজ্যের উন্নতি চান, রাজ্যের সার্বিক উন্নতি চান। রাজ্যে যেভাবে অর্থনৈতিক রোজগার ইন্ডিভিজুয়ালিতে পিছিয়ে পড়ছে, রাজ্য পিছিয়ে পড়ছে, দেশ পিছিয়ে পড়ছে, অথচ বড় বড় করে বলা হচ্ছে আমরা নাকি জিডিপিতে এগিয়ে যাচ্ছি। সেটা তো সত্যি নয়। আজকে দৈনন্দিন অবস্থা কোথায়? ওষুধের দাম, আমার বন্ধু আজকে একটা ছবি পাঠিয়েছে, গত মাসে কিনেছিল 180 টাকায়, আজকে সেটার দাম 120 টাকা। এবং আপনারা জানেন, যাদের নিয়মিত সংসার চালাতে হয়, রেগুলার যে সমস্ত আমাদের বাজার সামগ্রী দরকার হয়, তার দাম যেখানে গিয়ে পৌঁছেছে, সেটা একটা সরকার পরিবর্তন ছাড়া আটকানো সম্ভব নয়। তার কারণ আপনারা জানেন যে ইউপিএ 1-এ আমরা শরিক ছিলাম, বাইরে থেকে সমর্থন দিয়েছিলাম, এবং সেই সময় কেন আরও পরে, মানে আমি বলছি সেই সময় আপনারা জানেন যে 100 দিনের কাজ, এই যে ন্যূনতম সাধারণ মানুষের যারা খেটে যারা খেতে হোক, রাস্তায় খাটছেন, যারা নলকূপ বসাচ্ছেন, যারা খাল কাটছেন, তাদের যে দাবিগুলো সুনিশ্চিত করা, সেক্ষেত্রে আজকে আমরা তো বলেছি যে যারা এই পরিশ্রম করেন সেই শ্রমিকদের ন্যূনতম মাসিক রোজগার যাতে 25,000 টাকা হয়, তার জন্য আমরা লড়াই করছি। 5-6 হাজার টাকায় কী হবে? কী কিনবেন? চালের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আলুর দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটু সামান্য জিনিসগুলো, যেগুলো নুন, তেল, চাল, গ্যাস, এগুলো ছাড়া তো আপনি বাঁচবেন না। ওষুধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যে কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন ব্যারাকপুর শিল্পাঞ্চল, যেখানে দেখা যায় বিগত দিনে ভোটের ব্যাপক হানাহানি, সেটা নতুন প্রার্থী হিসেবে কন্টেস্ট করে আপনি কীভাবে মোকাবেলা করবেন আগামী দিনে? ভোট মোকাবিলা তো আমার করার কথা নয়। মানে আমি গিয়ে তো, মানে এই রাজ্যে কি প্রশাসন নেই, নাকি এবারে ইলেকশন কমিশন দায়িত্বে নেই এখানে ইলেকশন করা? দুটোই আছে। এবং যাতে সামান্যতম ক্ষতি কোনো মানুষের না হয়, কেউ যাতে কোথাও গুলি না খান, কেউ যাতে আক্রান্ত না হন, সেটি নিশ্চিত করা তো ইলেকশন কমিশনের দায়িত্ব, এবং রাজ্য প্রশাসন তাকে সাহায্য করবে বলে আমি অন্তত আশাবাদী। না হলে আপনি জানবেন যে রাজ্যের মানুষ তার মতো করে যে সিদ্ধান্ত নেন, আমরা সন্দেশখালীর অভিজ্ঞতা যেন ভুলে না যাই। আগামী দিনে আপনার অভিনেতা
আর একদিকে হচ্ছে রাজনীতি, কোন থেকে অগ্রাধিকার দেবেন আগামী দিনে? মানুষের কাজ, কী ধরনের এজেন্ডা নিয়ে আসবেন সেখানে যাবেন? মানুষের দৈনন্দিন, আমি যতগুলো বিষয় বললাম সেগুলো আবার রিপিট করছি। সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনারা জানেন। গোটা কোনো রাজ্যে শিক্ষা দপ্তরটা জেলে বসে আছে এরকম ঘটনা কিন্তু ঘটেনি। রেশন দুর্নীতি কতখানি হয়েছে আপনারা ভালো করে জানেন। তার মানে শিক্ষাক্ষেত্রে, রেশনের ক্ষেত্রে আমাদের একটা বন্টন ব্যবস্থা এমন করতে হবে যাতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়, শিক্ষিত ছেলে পড়ার সুযোগ পায়, চাকরির সুযোগ পায়, এই জায়গাগুলো তৈরি করতে হবে। আর বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ক্ষেত্রে বড় কথা হচ্ছে আমাদের নীতি ছিল শিল্পের জমিতে শিল্প। আমার অভিজ্ঞতা বলছি, ইউনিয়ন করার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের, সেটা হচ্ছে এই আইনটি ছিল বলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে কটি স্টুডিও বেঁচে আছে সেখানে কিন্তু এতদিনে নইলে কোনো মল বা ফ্ল্যাট বাড়ি হয়ে যেত, বুঝতে পেরেছেন? সেটা আটকানো গেছে। কিন্তু আইন আছে কি যে স্টুডিওর জায়গাতে স্টুডিওই হতে হবে। আমাদের নীতিও এক, সেটা শিল্পের জায়গাতে শিল্প হতে হবে। সেটা যাতে জমি হাঙরদের হাতে না চলে যায়। তাহলে মানুষ খেটে খাবেন কোথায়? সেই লড়াইটাই তো আসল লড়াই মানুষের, তার কথাই তো গিয়ে আমাদের পার্লামেন্টে বলতে হবে। থ্যাংক ইউ।